সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক 2020 সালের জুন মাসে যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে 2019 সালে সেখানকার ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ 5,367 কোটি টাকা। সুইস ব্যাংকে বাংলাদেশের কতজনের কত টাকা রাখা হয়েছে সম্প্রতি তার তালিকা জানতে চেয়েছে বাংলাদেশের হাইকোর্ট। সারা বিশ্ব থেকে অসংখ্য মানুষ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বৈধ অবৈধ পথে উপার্জিত অর্থ রেখে থাকেন। সুইস ব্যাংকে টাকা পয়সা রাখতে সারা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি আগ্রহ বোধ করে থাকেন তাদের গোপনীয় নীতির কারণে। সুইজারল্যান্ডের একটি আইন দ্বারা এই গোপনীয়তা স্বীকৃত, যার ফলে ব্যাংকগুলো কোনো অবস্থাতেই তাদের গ্রাহকদের তথ্য প্রকাশ করতে কারো কাছে বাধ্য থাকে না। ফলে কে, কেন বা কিভাবে উপার্জিত অর্থ ব্যাংকে রাখছে সেই গ্রাহকদের সম্পর্কে ব্যাংকগুলো কাউকে কোনো তথ্য দেয় না। এই আইন বদল করতে হলে সেটা গণভোট বা পার্লামেন্টে পাল্টাতে হবে। তবে এই আইনের মধ্যে একটি বিশেষ ধারাও রয়েছে, যার ফলে বিশেষ কোনো পরিস্থিতিতে, যেমন জনস্বার্থে যদি কোনো গ্রাহকের হিসাবের তথ্য প্রকাশ করার প্রয়োজন হয় অথবা প্রতারণা বা জালিয়াতির উদ্ঘাটনে আইনানুগ কর্তৃপক্ষের অনুরোধে ব্যাংকের গ্রাহকদের তথ্য দিতে পারে। অ্যাসোসিয়েশন অফ সুইস প্রাইভেট ব্যাংকার্সের প্রধান মিশেল ডি রবার্ট কয়েক বছর আগে গণমাধ্যমে বলেছিলেন কিভাবে এই গোপনীয়তার নীতি কাজ করে। একজন ডাক্তার বা আইনজীবী যেভাবে তার রোগী বা মক্কেলের গোপনীয়তা বজায় রাখেন, এখানেও ব্যাপারটা ঠিক তেমনটাই বলেছিলেন তিনি। একজন সুইস ব্যাংকার তার গ্রাহকের কোনো তথ্য কাউকে দিতে বাধ্য নন। এটা রীতিমতো নীতি এবং আইন বিরুদ্ধ। ঠিক এই কারণেই সুইজারল্যান্ড হয়ে উঠেছে বিশ্বের ব্যাংকিং সেবার এক বড় কেন্দ্র। 300-র উপরে ব্যাংক এবং আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আছে সেখানে। এর মধ্যে সবচেয়ে বড় দুটি ব্যাংক হচ্ছে ক্রেডিট সুইস এবং ইউবিএস। তবে সুইস ব্যাংকগুলোতে বেনামি হিসাব খোলার কোনো সুযোগ নেই। কোনো ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্টটি হয়তো সংখ্যা দিয়ে চিহ্নিত থাকবে, কিন্তু গ্রাহকের আসল পরিচয় ব্যাংকের অল্প কয়েকজন কর্মকর্তা অবশ্যই জানবেন। সুইস ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে বলা হচ্ছে, গোপনীয়তার অধিকার সুইস আইন ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ এবং ফেডারেল সংবিধান দ্বারা তা সুরক্ষিত। তবে কোনো অপরাধের ক্ষেত্রে এই সুরক্ষা কাজ করবে না। অর্থাৎ সেখানে গচ্ছিত অর্থ যদি কোনো অপরাধের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে সেক্ষেত্রে গ্রাহকের পরিচয় প্রকাশ করতে কোনো বাধা নেই। সুইস ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে বলা হয়, অপরাধের তদন্তের ক্ষেত্রে সুইস ব্যাংকগুলো তাদের গ্রাহকদের পরিচয় প্রকাশ্যে আনতে বাধ্য, সেই অপরাধী সুইজারল্যান্ডেই হোক বা তার অন্য কোনো দেশেই হোক। তবে সেজন্য সেসব অপরাধে ওই গ্রাহকের সম্পৃক্ত থাকার প্রমাণ দেখাতে হবে। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সনদ অনুযায়ী সুইস কেন্দ্রীয় ব্যাংক কয়েক বছর ধরে সেদেশে বিভিন্ন দেশের নাগরিকদের জমাকৃত অর্থের পরিমাণ প্রকাশ করছে। সুইস কেন্দ্রীয় ব্যাংক কেবল কোনো দেশের নাগরিকরা সে দেশের ব্যাংকে কী পরিমাণ অর্থ রেখেছেন সেই তথ্যটাই প্রকাশ করেছে। অর্থনীতিবিদরা বলছেন, একসময় সুইজারল্যান্ডের ব্যাংকগুলো এরকম অর্থের ব্যাংকিংয়ের জন্য জনপ্রিয় থাকলেও এখন কেইমান আইল্যান্ড, পানামা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বাহামার ব্যাংকিং ব্যবস্থাও ধনীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত রাখা অর্থের পরিমাণ জানা গেলেও দেশটির আইন অনুযায়ী কারা এসব অর্থ রেখেছেন তা কখনো প্রকাশ করেনি সেদেশের ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা গণমাধ্যমের প্রতিবেদনে বলেছেন, সুইজারল্যান্ডের আইনি ব্যবস্থাপনার কারণে সেদেশের ব্যাংকগুলোয় কাদের কী পরিমাণ অর্থ রয়েছে এমন তথ্য বাংলাদেশি কোনো কর্তৃপক্ষের কাছে নেই। তবে তারা ধারণা করেন, ব্যবসায়ী থেকে শুরু করে অবৈধ পথে অর্জিত কালো টাকার মালিকরাই মানি লন্ডারিংয়ের মাধ্যমে দেশের বাইরে টাকা নিয়ে গিয়ে সুইস ব্যাংকে জমা করছেন। গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, যে অর্থ বিদেশে যায় তার বেশিরভাগই অপ্রদর্শিত বা দুর্নীতির পথে। আরেকভাবে যায় সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য, বিশেষ করে আমদানি রপ্তানির মাধ্যমে। এসব উপায়ে যেসব টাকা চলে গেছে সেটা কিন্তু সুইস ব্যাংক এবং গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির রিপোর্টেও দেখা যায়। আসলে অনেকে বৈধভাবে অর্জন করার পরেও ভবিষ্যতের কথা ভেবে দেশে টাকা রাখতে নিরাপদ বোধ করেন না। আবার সুইস ব্যাংকে যারা টাকা রাখেন, টাকা অনেকাংশ বা কিছু অংশ থাকে অবৈধ উপায়ে অর্জিত। এগুলোকে পুরোপুরি সাদা টাকা বলা যাবে না। তারা এসব টাকা হয়তো উৎস জানিয়ে বৈধভাবে ব্যাংকে রাখতে পারবেন না, আবার কোনো উৎপাদনশীল খাতেও বিনিয়োগ করতে পারবেন না। অনেক সময় তাদের আশঙ্কা থাকে যে ক্ষমতার পরিবর্তন হলে তাদের এসব টাকা ঝুঁকিতে পড়ে যাবে, যেমনটা আমরা 1/11-এর সময় দেখেছি। ফলে এইসব টাকা নিয়ে যাতে কোনো রকম জবাবদিহিতার মুখে পড়তে না হয় সেজন্যই তারা টাকাগুলো বাইরে নিয়ে যান। আর গোপনীয়তা রক্ষা করাই এই জন্য তাদের অন্যতম পছন্দের একটি দেশ হচ্ছে সুইজারল্যান্ড। বাংলাদেশের একজন ব্যাংকার বলেছেন, গোপনীয়তা রক্ষা করাই সুইস ব্যাংকগুলোর মতো ব্যাংকের মূল চালিকা শক্তি। সেখানে বেশিরভাগ টাকাই কালো টাকা, কর ফাঁকি দেওয়া, অবৈধভাবে আয় করা, সেসব টাকা ওই দেশে চলে যায়। তবে বিভিন্ন কড়াকড়ি পদক্ষেপ নেয় এখন সেই প্রবণতা অনেকটাই কমে এসেছে।
এইসব টাকার বিষয়ে বিভিন্ন সময়ে তথ্য জানতে চেয়ে এর আগেও আলোচনা করা হয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়ে তাগাদা দেওয়া হয়েছে যেন তারা ভারত বা যুক্তরাজ্যের মতো সুইস ব্যাংকের সঙ্গে তথ্য বিনিময়ের একটি সমঝোতা স্মারক করেন। এর আগে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ গণমাধ্যমকে বলেছিলেন, যদিও সংশ্লিষ্ট আইনে সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া অন্য কারো বিদেশি অর্থ পাচারের বিষয়ে তাদের দেখার ক্ষমতা নাই, এরপরও তিনি বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়ে সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের অর্থ সম্পর্কে তথ্য জানার জন্য সমঝোতার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সেরকম কোনো সমঝোতা এখনও সুইস ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের হয়নি। সুইজারল্যান্ড কিভাবে সারা দুনিয়ার ব্যাংকিং সেবার বড় কেন্দ্র হয়ে উঠল তার ইতিহাস অনেক দীর্ঘ। বলা হয়ে থাকে 1930-এর দশকে জার্মানিতে যখন ইহুদিরা নাৎসিদের শুদ্ধি অভিযানের মুখে পড়ে, তখন তাদের অর্থ গোপন ব্যাংক অ্যাকাউন্টে রাখার মাধ্যমে সুইস ব্যাংকগুলোর এই ব্যবসা শুরু হয়। তবে তার আগে 1934 সালে প্রথম সুইস ব্যাংকগুলো তাদের গ্রাহকদের গোপনীয়তা রক্ষার আইন করে। ফ্রান্সের কয়েকজন রাজনীতিক এবং ব্যবসায়ী তাদের বিপুল অর্থ সুইস ব্যাংকে রেখেছিলেন। সেই তথ্য ব্যাংক থেকে ফাঁস হয়ে গিয়েছিল। এরপর সুইস ব্যাংকগুলো তাদের গ্রাহকদের গোপনীয়তা রক্ষার জন্য এই কড়াকড়ি পদক্ষেপ নেয়। এই গোপনীয়তা আইনের সুযোগে সুইজারল্যান্ডের ব্যাংকগুলো ফুলে ফেপে ওঠে। তৃতীয় বিশ্বের দুর্নীতিবাজ স্বৈরশাসক থেকে শুরু করে ইউরোপ আমেরিকার কর ফাঁকি দেয়া বিত্তশালী ব্যবসায়ী সবাই তাদের গোপন অর্থ রাখার জন্য বেছে নেন সুইস ব্যাংকগুলো।